That's over. Done and dusted. Yet another history. ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও বাংলাদেশের দুর্দান্ত জয়। পাকিস্তানকে 7 উইকেটে হারালো টাইগাররা। দর্শক সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় বেগম জিয়া। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে ইসির নির্দেশ। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। নতুন করে সংকট সৃষ্টি করতে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছরেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি অনেকে। বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচার দাবি। এবং সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার 2 জঙ্গি একসময় শিবির কর্মী ছিল। দেশে অরাজকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য, জানালো পুলিশ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। বাংলাদেশ সফরে এখন পর্যন্ত জয়টা অধরায় থেকে গেল পাকিস্তানের। সিরিজের একমাত্র টি-20 ম্যাচে আফ্রিদির পাকিস্তানকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফির বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-20 জয়। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করে 5 উইকেটে 141 রান করে পাকিস্তান। জবাবে ম্যাচ সেরা সাব্বির ও সাকিবের ব্যাটিংয়ে অসাধারণ এক জয় তুলে নেয় বাংলা টাইগাররা। একসঙ্গে 2 ট্রফি, এমন সুসময় খুব বেশি কি এসেছে মাশরাফিদের ভাগ্যে? তাই উদযাপনটা হলো এমন বাঁধনহারা। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টি-20-র অধরা জয় ধরা। বিশ্বকাপের বদলে যাওয়া টাইগাররা এই পরিসংখ্যানটাও লিখল নতুন করে, যাতে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বড় লজ্জা পেল আফ্রিদির পাকিস্তান। এর আগে বরাবরই টি-20 সাফল্যে পিছিয়ে থাকা বাংলাদেশ এদিন অভিষেক করালো সৌম্য ও মুস্তাফিজকে। আর ক্ষুধার্ত বাঘ কতটা ভয়ঙ্কর তা পাকিস্তান বুঝলো টস জিতে ব্যাট করতে নেমে। 9 ওভারে কচ্ছপ গতিতে রান উঠল 50। সেই সঙ্গে মাশরাফি তাসকিন জুটির জ্বলে ওঠায় 31 বলে 17 রান করে বিদায় শেহজাদ। 10 ওভারে 38 ডট বলে পাকিস্তানের রান 51। সফরকারীদের সব ভরসা 145 স্ট্রাইক রেটের অধিনায়ক আফ্রিদির উপর। কিন্তু 44তম টাইগার টি-20 ক্রিকেটার মুস্তাফিজ তারুণ্যদীপ্ত। অভিষেক উইকেট বানালেন বুম বুম আফ্রিদিকে। এরপর আরাফাত সানি 37 রান করা মুক্তার আহমেদকে, মুস্তাফিজ 27 রান করা হাফিজকে এবং রান আউটের ফাঁদে ফেলে 8 রান করা সোহেল তানভীরকে আউট করলে স্বস্তির নিঃশ্বাস বয়ে যায় গ্যালারিতে। তবে হ্যারিস সোহেল 30 রানের সংগ্রামী ইনিংস খেলে পাকিস্তানকে এনে দেয় সম্মানজনক স্কোর। কিন্তু জবাবটা টাইগার ওপেনার তামিম দিলেন ঝড়ের মতো। হাফিজের প্রথম বল বাদে পরের 3 বলেই 4-6 স্কোর। এই যেন টি-20 না জেতার ঝাল মেটানো। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে রান আউটে ফাঁদে পড়েন সৌম্য সরকার। এরপর টিকলেন না তামিমও। 14 রান করা তামিম ফেরার পর তর্স হয়নি মুশফিকের। 19 রান করে তিনি আউট হবার পর পিছে ছিলেন সাকিব ও সাব্বির। ক্রিকেট বিশ্ব দেখল টাইগার পাওয়ার ক্রিকেট। ক্যাটসাই সাব্বিরের মারকুটে ব্যাটিং কিংবা সাকিবের বুদ্ধিদীপ্ত কৌশল, সবকিছুরই সাক্ষী হলো মিরপুর। সাব্বিরের 32 বলে ঝড়ো 52 রান আর সাকিবের 41 বলে 57 রানের তড়িতে চড়ে জয়ের বন্দরে টিম বাংলাদেশ, যাতে ম্যাচ রেজাল্ট দাঁড়ালো 4-0-তে। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর অনেক সমালোচক বলেছিল পাকিস্তান দলটি অনভিজ্ঞ। তবে আফ্রিদি শেহজাদের এই টি-20 3 নম্বর দল পাকিস্তানকে দাপুটের সঙ্গে হারিয়ে টাইগাররা সেটিরও জবাব দিল। এখন ভক্তদের অপেক্ষা ক্রিকেটের বর্ণালী সংস্করণ টেস্টেও টাইগারদের থাকবে এমন আধিপত্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শান্তু বিশ্বাস, সময় সংবাদ। এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি জানালেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 জয় পেলেও এই ফরম্যাটে বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে। তবে টেস্ট সিরিজের আগে এই জয় দলের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। আর ম্যাচ সেরা সাব্বির জানালেন, ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবে সে। ভয়টা আসলে কাজ করেনি। আমি নিজে চেষ্টা করছি বল টু বল খেলার জন্য, বলকে দেখার জন্য। সো কে বল করছে সে হয় না, সো বল টু বল ফেস করার জন্য। আমি 1 রান করে যদি ম্যাচ জিতে সবচেয়ে বড় বিষয় এটা। আমি সেঞ্চুরি মারি ম্যাচ হারিয়ে এটা সবচেয়ে বড় একটা খারাপ জিনিস। তো আমি চেষ্টা করবো যে যখন আমি নামবো বা যখনই খেলবো বাংলাদেশের ফরে খেলার জন্য। এটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ সাইন এবং আই হোপ যে
প্রত্যেকটা ছেলেকে এই জয়টা অবশ্যই আরও বেশি কনফিডেন্ট করে তুলবে। আজকে যেমন 140-এ আটকে দিয়ে আমরা ডমিনেট করে ব্যাটিং করলাম, তো এরকম সবসময় হবে না। তো কিছু জায়গা আছে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। সেই জায়গাগুলো যখন আমরা অলমোস্ট মানে এক্সিকিউট করতে পারবো 80%, তখন আমরা ভালো টিম হব অবশ্যই আশা করি। তো এট দ্য মোমেন্টে আমরা বলবো যে আমরা উই আর গেটিং দেয়ার, হোপফুলি ইট উইল কাম। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে 7 উইকেটে হারানোয় আনন্দে আত্মহারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। সে খবরটি থাকছে সংবাদের শেষাংশে। নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা চালিয়েছেন। শুক্রবার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত গুলশান, বনানী, মহাখালী ও বাড্ডা এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দেবার আহ্বান জানান বেগম জিয়া। একদিন বিরতি দিয়ে শুক্রবার বিকেলে অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে নামেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিটি মোটরসাইকেলে ছিলেন 2 থেকে 3 জন নেতাকর্মী। তারা বেগম জিয়া ও তাবিথ আউয়ালের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় গাড়ি বহর নিয়ে গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রচারণা চালান বেগম জিয়া। এ সময় বিএনপির চেয়ারপারসন গাড়ি থেকে না নামলেও তার গাড়ি বহর থেকে মাইকিং করে তাবিথ আউয়ালের জন্য ভোট চাওয়া হয়। জনসংযোগের এক পর্যায়ে যমুনা ফিউচার পার্কের সামনে গাড়ি থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম জিয়া। নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। মা বোনের শান্তি, নিরাপত্তার কথা চিন্তা করে দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং সন্ত্রাস নজরুলি বন্ধের স্বার্থে আমরা তাবিথ আউয়ালকে 5 মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী মোতায়েন করলে আমরা বিশ্বাস করি জনগণ নির্ভয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাবে, ভোট দিতে পারবে। সন্ধ্যার পর বনানী ও মহাখালী এলাকায় প্রচারণা চালান বেগম জিয়া। এ সময় বনানীর একটি শপিং কমপ্লেক্সে ঢুকে ব্যবসায়ীদের কাছে ভোট চান তিনি। রাত 9টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়াকে তার বাসভবনে পৌঁছে দেয়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাড়ি বহন নিয়ে নির্বাচনে প্রচারণা চালানোর অভিযোগে বেগম জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজধানীর পাড়া মহল্লা ও অলিগলিতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান তারা। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মী ও সমর্থক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বাধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে তাদের এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচারণার জন্য প্রার্থীদের হাতে রয়েছে আর মাত্র 48 ঘন্টা। তাই যেন এতটুকু দম ফেলার সময় নেই তাদের। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলা ধানমন্ডি এলাকায় গণসংযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন সরকার সমর্থিতরা তার পক্ষের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণায় বাধা সৃষ্টি করছে। যারা নির্বাচন অংশ নিচ্ছে এদের বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে। অনেকেই জেলে আছে, কিন্তু বেশিরভাগই জেলে আছে। বাইরে যারা আছে তারা 2-1 নামলেও ধরে নিয়ে যাচ্ছে। সরকার আসলে জনপ্রিয়তা ভীত হয়ে এইভাবে ভীতিক করে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তার অভিযোগ অস্বীকার করেছেন একই এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। সকালে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিউ মার্কেট আজিমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। আমার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো ঝামেলা নাই, ঝাঁকি নাই। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই তৌফিক দান করে, আমি প্রথম দিন থেকে আমি কাজ শুরু করতে পারবো। আমি নির্বাচিত হলে পিতা হিসেবে নয়, সন্তান হিসেবে তাদের খেদমতে নিজেকে উৎসর্গ করব। এদিকে উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও তার পক্ষে প্রচারণায় অংশ নেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আনিসুল। সাধারণ মানুষ যা চায়, ক্যান্ডিডেটরা যা চায়, যেটা করলে একটি সহজ এবং ভালো নির্বাচন হবে, যেভাবে আর্মিকে ইউজ করলে ভালো হবে, আমি মনে করি সেভাবে এটাকে করা উচিত। যার সততায়, যার কর্মদক্ষতায়, যার অতীতে তার বিশ্বাস আছে এবং ভবিষ্যতের প্রতিও যার প্রতি বিশ্বাস রাখা যায়, তাকে ভোট দেবেন। এবং আমি মনে করি
যে আমি এই ভোট পাওয়ার যোগ্য। অন্যদিকে রাজধানীর মহাখালী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। ওনারা বারে বারে সিদ্ধান্ত বদলাচ্ছে, ওনারা বারে বারে অনেক কন্ট্রাডিক্টিং কথা বলছে। সাংবিধানিক অনুযায়ী যে ক্ষমতা ওনাদেরকে দেওয়া হয়েছে ওটারও ব্যবহার ওনারা করছেন না বা করতে পারছেন না। তো অবশ্যই এখানে ধরে নিতে হবে যে কোনো সরকারি হস্তক্ষেপ এখানে আছে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা বাহিনী, যা যা দল, যা যা কিছু বদলানো দরকার সবই করতে হবে এই মুহূর্তে। 26 এপ্রিল মধ্যরাত পর্যন্ত প্রচারণা শেষে সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ হবে আগামী 28 এপ্রিল সকাল 8টা থেকে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিটি নির্বাচনের পরিবেশ যে কোনো নির্বাচনের চেয়ে অনেক ভালো। সেনাবাহিনী মাঠে না থাকলেও আইন শৃঙ্খলা নিয়ে ভোটারদের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে নামানোর মতো পরিবেশ সৃষ্টি হলে তাদের ডাকা হবে। যে কোনো সময়কার নির্বাচনী পরিবেশের চেয়ে ভালো। আজ পর্যন্ত কোনো রকম সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। একটি সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী সেনানিবাসে থেকেই এই দায়িত্বটি পালন করবেন রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসাবে, এবং সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেন তাতে কিন্তু রিজার্ভ অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবেই তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এর বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই। সেনাকুঞ্জের অন্তরালে না থেকে দৃশ্যমান হয়ে দেশের চলমান সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। অন্যদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনে সেনা টহলের সিদ্ধান্ত পরিবর্তনই প্রমাণ করে সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তারা। ক্যান্টনমেন্টে থাকবে সেনানায়ক, এটা কেউ মেনে নেবে না। আমরা চাই সেনাবাহিনীকে সকল জায়গায় দৃশ্যমান, সকলে দূর থেকে দেখছে, তারা মুভ করছে, তারা চতুর্দিকে দৃশ্যমান আছে এবং তাদের সেই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, তাহলেই তারা ইফেক্টিভ হবে। আমি জানি না সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ডকে যদি ব্যর্থ করে দেওয়া হয় সেটা কিন্তু আমি মনে করি জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক হবে এবং সেটা কেউ সহ্য করবে না। আজকে বাংলাদেশের যে সংকট, সে সংকট গণতন্ত্রের সংকট, সে সংকট নিরাপত্তার সংকট, সে সংকট আইন শৃঙ্খলার সংকট, সেই সংকটে সেনাবাহিনী এগিয়ে এসে দৃশ্যমান থেকে সকলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সেনা মোতায়েনের ব্যাপারে এই সিদ্ধান্তের পরিবর্তন প্রমাণ করে যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছায় পরিচালিত হবে। এটাতে ইঙ্গিত বহন করে যে এই নির্বাচনটি পুলিশ এবং র্যাবই করবে। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তিনি অভিযোগ করেছেন নতুন করে দেশে সংকট সৃষ্টি করতে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে বিএনপি। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করতেই সেনাবাহিনী মোতায়েনের নাটক সৃষ্টি করছে বিএনপি। বেশ সুন্দর একটা নির্বাচনী আমেজ আছে ঢাকা এবং চট্টগ্রামে। যার গায়ে মানুষ পোড়ার গন্ধ, লাশের গন্ধ যার গায়ে, তিনি যখন দুর্গন্ধময় দেহ নিয়ে রাস্তায় নামলেন, এই আনন্দময় পরিস্থিতির একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাওয়া শুরু করেছে। এই আচরণবিধি লঙ্ঘন করছে। আচরণবিধি যদি বলি ৬-২ কথাটা, পথসভা করতে পারবেন, ঘরোয়া সভা করতে পারবেন, এই রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি আপনি করতে পারবেন না। তিনি জনদুর্ভোগ সৃষ্টি করছেন। তাকে নির্বাচন কমিশনের উচিত তাকে ইমিডিয়েটলি বিরত রাখা। আজকে লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান তিনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে দৃশ্যমান হওয়া উচিত। গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে তিনি মাঠে নামাতে চাচ্ছেন, ব্যারাক ছেড়ে বাইরে আনার উস্কানি দিচ্ছেন, নতুন করে আরেকটি সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রবাসের সময় আরও থাকছে। জয় বাংলা, জয় বাংলা। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীতে উৎসব। শিশু কিশোররা নেচে গিয়ে স্মরণ করল বীর সন্তানদের। দেশের ইতিহাসে মানবসৃষ্ট সবচেয়ে ভয়াবহ বিপর্যয় রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছরের বুকফাটা আর্তনাদ আর একরাশ ক্ষোভ নিয়ে নিহতদের স্মরণ করল জাতি। নিহত আর নিখোঁজদের স্বজনদের আহাজারিতে আবারও ভারী হল সাভারের রানা প্লাজা এলাকার পরিবেশ। নিরাপদ কর্মক্ষেত্র
ন্যূনতম বেঁচে থাকার অধিকার আর ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি শ্রমিকদের কণ্ঠে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। 2 বছর পরও স্বজনরা হারানো প্রিয়জনের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসাবশেষের আশেপাশে। রানা প্লাজার এই স্থানে ধ্বংসস্তূপ ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু এরপরও মৃত কিংবা নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বারবারই ফিরে আসেন এখানে, কারণ তাদের প্রিয়জনদের শেষ সময়ের স্মৃতিগুলো এখানেই মিশে আছে। না ও যার ডিউটি কত উড়াইছে, আমারটা আমি পাই নাই, আমার সন্তান আমি পাইনি বাবা, এইটা আমি কইতারি। আমার মেয়ে পরিটার মতো সুন্দর আছিল, বিয়া ঠিক হয়েছিল, ছেলে আর্মি চাকরি করতো। সেই 21 তারিখে বিয়া ঠিক হয়েছে, 22 তারিখে দেশের থেকে আইছে, আয়া 24 তারিখে সকালে আইছে, আয়া তার ঘুরে গেল না, আমার যে আর ঘুরে গেল না। এই অবুঝ শিশুগুলো আজও এই দুনিয়ার কোনো কিছু বোঝার আগেই হারিয়েছে মমতাময়ী মা কিংবা বাবাকে। স্বজনদের দাবি, এদের দায়িত্ব যেন এড়িয়ে না যায় কর্তৃপক্ষ। 3 মাসের গর্ভে একটা সন্তান থেকে গেছে, সে বাপ কি জিনিস কইতে পারলো না। আমার বাচ্চারা যাতে পথে ঘাটে না থাকে এমন ব্যবস্থা আমার বাচ্চাদের যাতে কইরা দেয় সরকার। একজনের লাশ পাইছি, আরেকজনের লাশ পাইছি না। 2 বছর পেরিয়ে গেলেও আহত নিহত শ্রমিকদের সহায়তার জন্য অনেক আশ্বাস বাস্তবায়ন হয়নি এখনো। নিহত শ্রমিকদের স্মরণে জুরাইন কবরস্থানে এসে এমন ক্ষোভের কথা জানালেন শ্রমিক নেতারা। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি এবং নিহত আহতদের আজীবনের আয়ের সমপরিমাণ অর্থাৎ 48 লক্ষ টাকা তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। রানা প্লাজা এবং তাজরিন বুঝিয়ে দিয়েছে আমাদের যে শ্রমিকদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র থাকে না বলে তাদেরকে পরবর্তীতে চিহ্নিত করা সম্ভব হয় না। সেদিন মৃত্যুর পথ থেকে কোনো রকম জীবন নিয়ে ফেরা শ্রমিকদের চাওয়া, বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকার থেকে কর্তৃপক্ষ যেন তাদের বঞ্চিত না করে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে রানা প্লাজা ধসের 2 বছরেও শুরু হয়নি দায়ী ব্যক্তিদের বিচার কাজ। এ ঘটনায় দায়ের করা 2টি মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। মামলার পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন তদন্তে 13 জন সরকারি কর্মকর্তা অভিযুক্ত হওয়ায় 6 জন কর্মকর্তার বিষয়ে মামলার অনুমতি না দেওয়ার কারণেই বিলম্ব হচ্ছে। এদিকে রিটকারী আইনজীবী বিচার শুরু না হওয়ার জন্য দোষলেন তদন্তে গাফিলতি এবং সদিচ্ছার অভাবকেই। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। 2013 সালের আজকের এই দিনে সাভারের রানা প্লাজায় ঘটে বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। এতে মারা যান 1035 জন, আহত হন 2000-এরও বেশি, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। এত মানুষের প্রাণহানি হলেও ঘটনার 2 বছরে এখনো শুরু হয়নি দায়ী ব্যক্তিদের বিচার কাজ। বরং হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানার বাবা আব্দুল খালেক সহ 9 জন আসামি হাইকোর্টের নির্দেশে জামিনে বের হয়েছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল রানা সহ 12 জন আসামি আছেন কারাগারে। হত্যা এবং ইমারত নির্মাণ আইনে দায়ের করা 2টি মামলার তদন্ত কাজ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মামলার কি অগ্রগতি এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না হলেও মামলা দুটির সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে 6 জন সরকারি কর্মকর্তার বিষয়ে এখনও সরকারি অনুমতি না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়নি বিচার কাজ। যারা আসামি তালিকাভুক্ত হচ্ছে সরকারি কয়েকজন আছে কর্মকর্তা বা কর্মচারী, তাদের মঞ্জুরি না পাওয়ার কারণে বর্তমানে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা যাচ্ছে না বা দেরি হচ্ছে। এমনকি ঘটনার পর তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হাইকোর্টের 7 দফা নির্দেশনাও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মামলার এই অবস্থায় রিটকারী এক আইনজীবী দুষলেন তদন্তে গাফিলতি এবং সদিচ্ছাকেই। এই ঘটনার বিচার আসলে এতদিন ধরে লম্বা হওয়া উচিত বলে আমি মনে করি না। তদন্তকারীদের পক্ষ থেকেও এক ধরনের গাফিলতির বিষয় আছে, কারণ বিষয়টা যেহেতু অনেক বেশি বড় আকারের একটি দুর্ঘটনার বিষয়, অনেকগুলো প্রাণহানি এখানে হয়েছে, আরো অনেক বেশি বোধহয় আন্তরিক হওয়া উচিত ছিল। আগামী 21 মে মামলা দুটির তদন্ত প্রতিবেদন সিআইডিকে বিচারিক আদালতে দাখিল করতে হবে। এছাড়া আগামী রোববার রানা প্লাজা সংক্রান্ত সব মামলার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অসাম্প্রদায়িক একটি দেশের স্বপ্নে যে লাখো প্রাণের বিনিময়ে 9 মাসের যুদ্ধে যে বাংলাদেশের স্বাধীনতা, এই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আবার অনুষ্ঠিত হয়ে গেল মুক্তির উৎসব। শুক্রবার দিনব্যাপী এই উৎসবে রাজধানীর স্কুলের শিশু কিশোররা নাচ আর গানে স্মরণ করেছে দেশের বীর সন্তানদের। প্রজন্ম থেকে প্রজন্মে মাতৃভূমির জন্মের ইতিহাস পৌঁছে দিতেই ছিল এমন প্রয়াস। ছোট ছোট এই শিশুরা নাচ আর গানের মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে দেশের সূর্য সন্তানদের।
সেই স্লোগান বারবার উচ্চারিত হলো যা দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল তার স্বভাবসুলভ ভঙ্গিতে শিশুদের চোখে এঁকে দিলেন ভবিষ্যতের অধরা স্বপ্নকে। বাংলাদেশ থেকে ফিজিক্সে নোবেল প্রাইজ আনতে হবে, কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ আনতে হবে, বায়োলজিতে নোবেল প্রাইজ আনতে হবে, লিটারেচারে নোবেল প্রাইজ আনতে হবে। নতুন মুখের মাঝেই এই বীরঙ্গনা দেখছেন অসাম্প্রদায়িক চেতনাকে। আবার ৭১-এ চলে যাই, আবার এই ৭১-এর শক্তিকে ফিরে পাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তরুণদের মাঝেই দেখতে পেলেন নতুন নেতৃত্বকে। ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা লালন করে নিলেই তোমরাও হবে দেশের ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা। শিশু কিশোররাও যেন মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে গেলেন সাথে করে। স্মৃতিগুলো এখানে তুলে ধরছে, প্লাস আমরা এখানে এসে জানতে পারলাম যে ওনারা কিভাবে কষ্ট করে দেশটা স্বাধীন করছে। যুদ্ধে যা যা হয়েছে সব বলার জন্য এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতি বছরের মতো এবারও আয়োজন করে এই উৎসবের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ৭৫-এর পরে বাংলাদেশের ইতিহাস উল্টো দিকে নিয়ে যাবার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা আয়োজিত শেরেবাংলা স্মৃতিবৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে পাঠ্যপুস্তকের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানারও তাগিদ দেন তিনি। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই ও বৃত্তির চেক তুলে দেন শিক্ষামন্ত্রী। শিক্ষাক্ষেত্রে শেরেবাংলার অতুলনীয় বিনামূল্যে সরকারি বই প্রদান করা হয়। কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় দুর্ধর্ষ ডাকাতি ও রোমহর্ষক ৭ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি দাবি করেন, গ্রেফতার হওয়া 2 জনই শিবিরের সাবেক কর্মী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজির করা হয় সাভারের কলমা এলাকায় বৃহস্পতিবার রাতভর পুলিশের অভিযানে ধরা পড়া বাবুল সর্দার ও মিন্টু প্রধানকে। পুলিশ দাবি করছে শিবিরের সাবেক এই 2 কর্মী কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় ডাকাতি ও রোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাবুল ও মিন্টুর দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম, চাপাতি, ড্যাগার উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল, জিহাদি বই ও লিফলেট। বোমা তৈরির যে মেশিন সেটা উদ্ধার হয়েছে এবং যে ছুরি দিয়ে ওখানে আঘাত করা হয়েছে সেম ছুরি, ওই রকমই রক্তমাখা ছুরি, ওই রকমই একই আদলের এবং একই রকমের তৈরি, একই রঙে এই যে ছুরিগুলো বড় বড় ছুরি আপনারা দেখেছেন যে এগুলো উদ্ধার হয়েছে। ব্রিফিং এ ঢাকা রেঞ্জের ডিআইজি আবারও দাবি করেন, ডাকাতি নয় নাশকতাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এখন যারা গ্রেপ্তার হচ্ছে তারা সকলেই আগে একসময় শিবির করত এবং তাদের পরিচয় এরকমই এবং তারা এখন একটি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং এর পিছনে কারা আছে এখনো পর্যন্ত আমরা সেই পর্যন্ত যাইতে পারিনি। তদন্ত করলে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো সেই পর্যন্ত। পুলিশ আরো জানিয়েছে, ব্যাংকের পর্যবেক্ষণ ক্যামেরায় ছবি রেকর্ড না হওয়ার কারণ বের করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পাবনায় পদ্মা নদীর জলাশয় দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায়, সদর উপজেলার চর ভবানীপুর এলাকায় পদ্মা নদীর জলাশয় দখলকে কেন্দ্র করে আব্দুস সাত্তার ও শহীদ বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাত 8:30টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 7 জন গুলিবিদ্ধ সহ অন্তত 11 জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হক ব্যাপারী নামে একজনকে মৃত ঘোষণা করেন। এবার প্রবাসের খবর। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসিহ। বুধবার দুপুরে রিয়াদের রাজকীয় ইয়ামামা প্যালেসে পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় সংবাদকে এই খবর নিশ্চিত করেন রিয়াদ দূতাবাসের কাউন্সিলর মোশাররফ হোসাইন। এদিন সকালে সৌদি আরবে নিযুক্ত 23টি দেশের রাষ্ট্রদূত একই উদ্দেশ্যে কনফারেন্স প্যালেসে উপস্থিত হন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে তাদেরকে নিয়ে যাওয়া হয় ইয়ামামা প্যালেসে। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সরকার তাদের সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করার জন্য নীল নকশা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। শুক্রবার সকালে ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন। নির্বাচন কমিশন সরকারের সাথে মিল করে একটা প্রহসনের নির্বাচন করতে চায়, আমরা ইনশাল্লাহ প্রহসনের নির্বাচন করতে দেব না। প্রতিটা কেন্দ্রে আমাদের লোকেরা থাকবেন, থেকে কেউ যদি ভোট ছিনতাই করতে চায় সেই ছিনতাইকারীদের প্রতিহত করবেন। সরকারের যে আচার আচরণ দেখছি, এতে আমরা মনে করছি 99%টা কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশনের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো ক্ষমতা নেই বলে অভিযোগ করেছেন শতনাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর নাখালপাড়ায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে প্রচারণা চালানোর সময় এই অভিযোগ করেন তিনি। নির্বাচনের আগে কারাগারে থাকা প্রার্থীদের মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি। যখন পোলিংটা শুরু হবে 28 তারিখে, তার আগে এইভাবে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে তার কোনো ক্ষমতাও নেই। এই সংস্থাকে ঢেলে সাজাতে হবে, নতুনভাবে তৈরি করতে হবে, যাতে তারা তাদের নিরপেক্ষভাবে তাদের কাজগুলো যেটা সঠিক বলে মনে করবেন, ওই কাজগুলো যেন তারা সম্পন্ন করতে পারেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থীরা। শুক্রবার সকালে নগরীর ইপিজেড এলাকা থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। এ সময় ওই এলাকায় আদিবাসীদের বৈশাখী পুনর্মিলনী উৎসবে যোগ দিয়ে তাকে ভোট দেবার আহ্বান জানান তিনি। এরপর ওই এলাকার শ্রমজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন আজম নাসির। এদিকে বিকেলে দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। নগরীর লালখান বাজার থেকে আমবাগান সহ আশপাশের এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ব্যালট পেপার সহ অন্য নির্বাচনী সামগ্রী বিজি প্রেস থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস থেকে রিটার্নিং অফিসারের প্রতিনিধি হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন এসব মালামাল বুঝে নেন। নির্বাচনী সামগ্রীর মধ্যে রয়েছে 18,13,449 জন ভোটারের জন্য 3 ধরনের ব্যালট পেপার, অমোচনীয় কালির কলম, সিল, স্ট্যাম্প সহ নানা সরঞ্জাম। এসব মালামাল 2 জন ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশি পাহারায় কাভার্ড ভ্যানে করে শুক্রবার রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে বলে জানান তারা। ইসলামের নাম ভাঙিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তির মাঝে ফেলে নির্বাচনে বিজয়ের পায়তারা করছে স্বাধীনতা বিরোধীরা। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের পক্ষে সভাপতি মাওলানা জিয়াউল হাসান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন আন্দোলন তৈরির দুরভিসন্ধিতে আছেন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি স্বাধীনতার সপক্ষে শক্তিকে আসন্ন সিটি নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 সহোদর সহ 5 জন নিহত ও অন্তত 3 জন আহত হয়েছেন। এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত এবং চারঘাট এলাকায় বাস চাপায় 1 স্কুল ছাত্র নিহত হয়েছে। আমাদের ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে ঢাকা খুলনা মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় শুক্রবার দুপুরে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নীলকমল দাস ও বলরাম দাস নামে 2 সহোদর সহ 5 জন নিহত হন। আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা গোপালগঞ্জ থেকে মাছ বিক্রি করে পিকআপ ভ্যানে ফকিরহাটে ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহতদের 4 জনের গ্রামের বাড়ি দোহাজারিতে চলছে স্বজনদের শোকের মাতম। সবাই দরিদ্র,
এবং এদের যারা মারা গেছে এদের প্রতি, এদের সংসারে আর কি এদের নির্ভরশীল এদের প্রতি আর কি। এই জায়গাটা যে বাজার, এই জায়গায় আপনার ধরেন মাছের গাড়ি টাড়ি দিয়ে এই জায়গায় সবসময় গাড়ির ভিড় থাকে বেশি। এত দ্রুত গাড়ি চালায়, মানে ব্রেক ট্রেক করে না, বিট টিট কিছু মানে না। সাইনবোর্ডটা দেখেও মেনটেন করে না ড্রাইভাররা, অনেক সময় খেয়াল না করে স্পিডই চালায় যায় গাড়ি। খুলনা থেকে যে আসছিল এই গাড়িটা বড় স্পিডে ছিল এবং সবেমাত্র যে সামনে যারা মারা গেছে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু পিছনে যে 3 জন মারাত্মক গুরুতর 2 জন মারা গেছে শুনলাম, সেটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। সকালে কুমিল্লার সুয়াগাজীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে শিশু তানজিনা সহ 2 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও 3 জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আমরা সিএনজিতে যাইতাছি, এদিকে বাসটা এদিকে তুনাইয়ে ঢুকে দিয়ে চুরমাচুর হয়ে গেছে। 4 জন রোগী এখানে বর্তমানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভর্তি হয়েছে। তার মধ্যে একটা বাচ্চা আছে পিছিয়ে, ওনার শরীর অবস্থা খুবই খারাপ। এছাড়া রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী এবং চারঘাটা এলাকায় বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। সন্ত্রাস নৈরাজ্য রুখে দিয়ে নাগরিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তুলতে সমাবেশ করেছে সহস্র নাগরিক কমিটি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে এবং সব যুদ্ধাপরাধের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার তাগিদ দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা আলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টিএসসি মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিক। এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে ফিরে যান শিক্ষা জীবনের দিনগুলোতে। টিএসসি চত্বর রূপ নেয় এক উৎসব মুখর পরিবেশে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা আলামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান, বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আক্তার সুলতানা সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরা শুরু করেছিলাম বনে। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে 7 উইকেটে হারানোয় আনন্দে আত্মহারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। তাই ম্যাচ শেষ হবার সাথে সাথে দর্শক সমর্থকরা রাস্তায় নেমে এসে লাল সবুজের সাজে নেচে গেয়ে বিজয় উদযাপন করেন। বাংলাদেশের ম্যাচকে উপলক্ষ করে স্টেডিয়াম পাড়ায় দর্শকদের এমন সরব উপস্থিতি এখন নিয়মিত চিত্র। টিকিট কালোবাজারিদের দৌরাত্ম ওই দিন এতটুকু পথের কাটা হতে পারেনি প্রিয় দলের খেলা উপভোগ করতে আসা সমর্থকদের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ সংস্করণ এই টি-20তে খুব যে একটা সফলতা আছে বাংলাদেশের তা কিন্তু নয়। তারপরও পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র ম্যাচটিকে ঘিরে আগ্রহের এতটুকু কমতি নেই টাইগার ভক্তদের মাঝে। সমর্থকদের প্রত্যাশা, ওয়ানডে ক্রিকেটে ভালো খেলার ধারাবাহিকতা বজায় থাকবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও। আজকে বাংলাবাসী হবে, আমরা পাকিস্তানকে আজকে বাংলাবাস করতে পারবো ইনশাআল্লাহ। আজকে পাকিস্তানকে খুব বাজেভাবে হারাবে এবং টেস্টেও আমরা এটার জন্য অপেক্ষা করছি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা দেখা গেছে 100 টাকা টিকিট 500 বলছি, আমরা তাও পাই নাই। কাউন্টার টিকিট নাই, টিকিট বন্ধ। কিন্তু বাইরে আপনি মনে হয় 2000 টাকা 1500 টাকা 3000 টাকা দিলে আপনি টিকিট अवेलेबल পাইতেছেন। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর তরতর করে উপরে উঠেছে সমর্থকদের প্রত্যাশার পারদ, আর তার প্রতিদান মাশরাফিরা দিলেন দুহাত ভরে। তাই তো ম্যাচ শেষে সমর্থকদের এমন বাদ ভাঙা উল্লাস। বাংলাদেশ চমৎকার খেলেছে, অনেক ভালো খেলছে, অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখছি এবং আমরা ওয়েট করতাম বাংলাদেশ একটা সিরিজে একটা ম্যাচ কখন জিতবে, আর এখন এমন অবস্থা হয়েছে কোন সিরিজে আমরা ওয়েট করি যে বাংলাদেশ কখন হবে। আজকে আমি এই ম্যাচে খুব মজা করেছি, অনেক এনজয় করেছি। বাংলাদেশ জিতে দেখে খুব মজা লেগেছে আমার। একসময় আমাদেরকে সবাই আন্ডারডগ হিসেবে ট্রিট করতো, বাট আজকে আমরা দেখে দিয়েছি বিশ্বকে যে আমরাও পারি। এখন আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা টিম। এদিকে বিশ্বকাপের পর ভারত যেন একরকম শত্রুতেই পরিণত হয়েছে টাইগার সমর্থকদের, আর তাই পাকিস্তানের পর টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের আগে আগাম সতর্কবাণী দিয়ে রাখলেন টাইগার ভক্তরা। একদম বাংলাদেশ, এর বেশি আর কিছু চাই না আমরা। নেক্সট টার্গেট আমাদের ইন্ডিয়া। সমর্থকদের প্রত্যাশা টাইগারদের এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও।
SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। স্টেডিয়াম That's over. Done and dusted. Yet another history. ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-20তেও বাংলাদেশের দুর্দান্ত জয়। পাকিস্তানকে 7 উইকেটে হারালো টাইগাররা। দর্শক সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় বেগম জিয়া। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে ইসির নির্দেশ। অন্তরাল নয়, দৃশ্যমান হয়ে দেশের সংকটে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। নতুন করে সংকট সৃষ্টি করতে উস্কানি দেয়া হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। রানা প্লাজা ট্র্যাজেডির 2 বছরেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি অনেকে। বিভিন্ন সংগঠন ও স্বজনহারাদের বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচার দাবি। এবং সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার 2 জঙ্গি একসময় শিবির কর্মী ছিল। দেশে অরাজকতা সৃষ্টিই ছিল উদ্দেশ্য, জানালো পুলিশ। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।